প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে জারি হতে পারে মহাবিপদ সংকেত। আসন্ন ঈদে বাজারে মশলার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই, জানালেন ভোক্তা মহাপরিচালক। গলায় ফাঁস দিয়ে রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা। দুইটি ওয়ান শুটার গান ও 142 বোতল ফেন্সিডিল সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। ঘূর্ণিঝড় রেমাল রোববার নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। এর ক্ষয়ক্ষতি এড়াতে মধ্যরাতে মহাবিপদ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। শনিবার সচিবালয়ে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় রেখে আমরা বুঝতে পেরেছি ঘূর্ণিঝড়টি আসন্ন। এখন 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে সংকেত 3-এ চলে যাবে। এটি রাতে 4-এর উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতে বিপদের পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কক্সবাজার থেকে সাতক্ষীরার উপকূল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। প্রচুর বৃষ্টিপাত হবে, এজন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধস হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় 80,000 স্বেচ্ছাসেবক ও উপকূলে 4,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। যারা স্বেচ্ছাসেবক আছে, সিপিবি, রেড ক্রস, সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। 4,000 আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুতি রেখেছি। এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনা খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। এবং ভবিষ্যতে আরও প্রয়োজনীয় জন্য আমরা ঢাকা থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেছেন, কুরবানি ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের বাজারে মশলার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ 3 মাস আগে থেকে দেশের বাজারে মশলা আমদানি করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী সিটিজেন ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোক্তা অধিকারের ডিজি আরও বলেন, মশলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা 3 মাস আগে থেকে এলসি খুলে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত মশলা আমদানি করেছেন। সেটি এখন মজুদ রয়েছে বাজারে। তাই এখন ইচ্ছে করলে এলসির অজুহাতের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এরপরও কেউ যদি দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইভ্যালির প্রসঙ্গে ডিজি শফিকুজ্জামান বলেন, ইভ্যালির মালিক 27 মাস জেলে ছিল, কিন্তু জেলে আটকে রাখলে টাকা পাওয়া সম্ভব নয়। সম্প্রতি ইভ্যালি ব্যবসা শুরু করার পর আমরা তাদের শোকজ করেছি। তারপর কিছু শর্ত সাপেক্ষে আলোচনার মাধ্যমে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত যারা নিয়ম মেনে ভোক্তাদের স্বার্থে ব্যবসা পরিচালনা করবে, আমরা তাদের পাশে থাকব। সেই অজুহাতটা কি যে এলসি খুলতে পারছে না, কিন্তু আপনার ঠিক কোরবানির যে মশলা সেটা কিন্তু আরও 3 মাস আগে আসছে এবং সেটি কিন্তু অলরেডি সেই পুরানো ডলারে আপনার এটি মজুদ আছে। এবং আমরা সেই জন্য খাতুনগঞ্জ এবং ঢাকাতে যে মৌলভীবাজার আছে সেই জায়গাগুলো আমরা কঠোর মনিটরিং রেখেছি। আমাদের টিমগুলো ওখানে কাজ করছে এবং সেখানে আমরা অ্যানালাইসিস করছি যে তারা আসলে এই এলাচি বা এগুলো কিন্তু অনেক দূর থেকে আসে, বিশেষ করে আমাদের ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশ থেকে আসে এবং সেটা কিন্তু তারা আগেই মজুত করেছে। সেই অনুযায়ী তারা অতিরিক্তভাবে আবার দাম বাড়িয়ে দিচ্ছে কিনা এই জিনিসটাই আমরা এটি পর্যবেক্ষণে রেখেছি। এখানে আসলে নিত্য পণ্যের ক্ষেত্রে আপনার এলসির ঠিক ওই রকম সংকট কিন্তু নেই। রাজশাহীর গোদাগাড়ি থেকে 2টি ওয়ান শুটার গান ও 142 বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 5। শনিবার রাত 4:30টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5 একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন বিদিরপুর এলাকা থেকে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন আব্দুর রশিদের ছেলে রাশিকুল ইসলাম। এ সময় আসামির কাছ থেকে 2টি ওয়ান শুটার গান, 142 বোতল ফেন্সিডিল, একটি মোবাইল, 2টি সিম কার্ড ও 2টি ধারালো হাসুয়া উদ্ধার করে। র্যাব জানায়, আটককৃত রাশিদুল ইসলাম চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রাজমিস্ত্রি। সে নিজ পেশার আড়ালে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল। এরই প্রেক্ষিতে
র্যাবের গোয়েন্দা দল দীর্ঘদিন থেকে আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানায় র্যাব ৫। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শনিবার বিকেল ৩টার দিকে সাধুর মোড়ের ভাড়া বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক। সে সিএসসি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি মাগুরা জেলার রামকান্তপুর এলাকার সমীর কুমার মল্লিকের ছেলে। পুলিশ জানায় আত্মহননকারী শিক্ষার্থী সমীর কুমার মল্লিক সাধুর মোড়ের একটি ভাড়া বাসায় থাকতেন। বিকাল ৩টার দিকে ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মৃতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সিটি লেভেল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অন LIUPCP গুড প্র্যাকটিস বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সবসময় কাজ করে যাচ্ছেন। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় পিছিয়ে পড়া জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ প্রকল্পের আওতায় বৃহৎ জনগোষ্ঠী নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে ঋণ প্রদান করে ঘূর্ণায়মান তহবিল ১০০ কোটিতে পরিণত হয়েছে। প্রকল্পটি শেষ পর্যায়ে এবং আগামীতে এই প্রকল্পটি আরো বৃহৎ পরিসরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সদস্য সচিব ও রাশিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। পিছিয়ে পড়া একটা জায়গার বিপুল পরিমাণ মানুষ যারা নিজেরাই সঞ্চয় করছেন, নিজেরা সেখান থেকে ঋণ গ্রহণ করেছেন, সেই ঋণ দিয়ে কাজ করছেন, আবার সেটি ব্যাংকিং সিস্টেম অনুযায়ী কিছুটা সুদ সহ ফেরত দিয়েছেন এবং সেটা একটা তহবিল আকারে বর্তমানে পৌঁছে গেছে। আমি আশা করি আমাদের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা যারা একটু সংকটে থাকে তাদের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যে যা করার দরকার তাই তিনি করেন এবং সেটি করার জন্যে আমরা লক্ষ্য করেছি যে তার চেষ্টার কোনো ত্রুটি থাকে না, কোনো ঘাটতি থাকে না। এখানে এটি শেষ হবে, আরেকটি শুরু হবে এবং সেই প্রকল্পের মধ্যে দিয়ে আমরা আর নতুন কিছু কম্পোনেন্ট আরও আমরা সেখানে নিয়ে যেতে চাই। যেমন শহরে ভূমিহীন, গৃহহীন এই রকম মানুষ যারা আসেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে মানে বাড়ি বানিয়ে দেওয়ার মতো কোন প্রকল্প কিন্তু নেই। আমরা সেই প্রকল্প করতে চাই। নাটোরে গোপালভোগ আমপাড়ার মধ্য দিয়ে আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কামারদিয়ার এলাকায় একটি বাগানে এই আম সংগ্রহের উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত উপপরিচালক লুৎফর নাহার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সোনিয়া পারভিন সহ সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা, আম চাষী এবং ব্যবসায়ীরা। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, নাটোর কৃষি সমৃদ্ধ জেলা। এ জেলায় সারা বছর বিভিন্ন ফসল উৎপাদন হয়ে থাকে, এর মধ্যে আম একটি ফসল। এবছর জেলায় ৫,৭১৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। তীব্র তাপদাহের কারণে এবার কৃষকদের সেচ দিতে হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সবসময় কৃষকদের সেচ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। সেচ দিতে না পারলেও স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এবছর আমের ফলন কম হলেও কৃষকরা ন্যায্য মূল্য পেলে লাভবান হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।